শুভ দুপুর সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়াম তারকাকথনের আয়োজনে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শুরুতেই ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমাদের উপমহাদেশের এবং সারা বিশ্বের লালন সম্রাজ্ঞী নামে যিনি পরিচিত, সম্মানিত এবং দ্য কুইন অফ ফোক আমরা যাকে বলি ভালোবেসে, শ্রদ্ধেয় ফরিদা পারভিন আপা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা সকলেই জানি সেই বিষয়টি। এবং তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন এবং কিডনি ফেইলিয়ার এবং নানান মাল্টিডিসিপ্লিনারি রোগে তিনি ভুগছিলেন ইতিমধ্যেই। সেই নিউজটা আমরা সবাই জেনেছি ইতিমধ্যে নিশ্চয়ই, এবং আমরা সবাই প্রার্থনাতে তাকে স্মরণ করব, সেই অনুরোধটি রেখে আজকের আয়োজন শুরু করতে চাই আমাদের এই প্রিয় মানুষটির জন্য, প্রিয় সঙ্গীত শিল্পীর জন্য। এবং আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন ভীষণ অত্যন্ত শ্রদ্ধেয়জন, আমার সর্বজন শ্রদ্ধেয় এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্মানিত শিল্পী এবং তথা বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় রফিকুল আলম স্যার আমাদের আজকের অতিথি। এবং স্যারের সঙ্গে আসলে কোনো বিষয় লাগে না আড্ডা দেওয়ার জন্য, আমি সবসময় সেই কথাটি বলি, এবং জানার অনেক কিছু থাকে। আজকেও নিশ্চিতই ঠিক তাই হবে, এবং গান তো সেখানে থাকবেই। স্যার স্বাগত আপনাকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। স্যার কেমন আছেন শুরুতে জিজ্ঞেস? আমি ভালো আছি, ঈশ্বর আল্লাহ ভালো রেখেছে। স্যার আপনি কালকে তো গিয়েছিলেন স্যার? হ্যাঁ, আমি গিয়েছিলাম, এবং তুমি এই প্রসঙ্গটা আসাতে আমি একটু মানসিকভাবে দুর্বল হয়ে পড়লাম। ফরিদা পারভিনকে নিয়ে তাহলে একটু বলি। জি। তোমাদের সঙ্গে, সারা পৃথিবীর শ্রোতাদের সঙ্গে যা সম্পর্ক, আমার সম্পর্কটা একটু আলাদা, কারণ উনি রাজশাহীতে গান গাইতেন। তখনও আমি গান কেবল এনলিস্টেড হয়েছি, এবং আমার বড় ভাই ডক্টর সরওয়ার জাহানের বন্ধু ছিলেন জাফর সাহেব, এবং আমি সেই সূত্রে ওনাকে কিন্তু কখনো ফরিদা পারভিন ডাকিনি। আচ্ছা। মামি বলতাম। মামি, ও আমাকে মামা বলতো, আমি মামা বলতাম, তার বড় ভাইকে উনি মামা বলতেন আর কি। এটা পারিবারিক একটা সম্পর্ক ছিল, ধরেন 60 দশকের শেষের দিক থেকে। তো ফলে কালকে গেলাম দেখতে, যখন, কারণ নেট জগতে এত বিচ্ছিরিভাবে তার মৃত্যু সংবাদ ছড়াচ্ছিল, আমার এত রাগ উঠেছিল যে আমি গিয়ে এমনিতে যাওয়ার কথাই ছিল, সঙ্গে আবিদা সেও গিয়েছিল। গেলাম, সে আমাকে আইসিইউতে আছে, ডাক্তাররা খুব সহায়তা করলো, বলে যে না অবশ্যই যান, গেলে একটু ভালো হয়। গেলাম, দেখলাম চোখটা হালকা খুলতে পারলো, বেশ খানিকটাই খুলে একটু হালকা হাসির ভাব, তারপর একটু আস্তে করে বলল না ভালো আছে, না আমি বললাম না সব ঠিক হয়ে যাবে। তো এরকম এত বড় মাপের একজন শিল্পী, এবং লালনকে সত্যিকার অর্থে মানে নতুন জীবন দিয়েছিলেন, কিন্তু এসছে কিন্তু তার মাধ্যমে, যেভাবেই হোক, তার চেষ্টাই হোক কিংবা পারিপার্শ্বিক কারণই হোক, লালন নতুন করে জীবন পেয়েছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে তার মাধ্যমে। আমি আল্লাহর কাছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দোয়া করছি যে তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসেন, আবার যেন তার গান শুনতে পারি আমরা। এবং শুধু তাই না, তিনি অত্যন্ত ভালো আধুনিক গান গাইতেন কিন্তু। হ্যাঁ স্যার, এবং আমরা এই প্রজন্মের যারা, তারা মনে করি আসলে যে ফরিদা পারভিন আপা আসলে সারা বিশ্বের সকল বাঙালি অবাঙালির কাছে আসলে বাংলা শেকড়ের গানকে, দেখো না জাপানের মতো দেশ তাকে কত বড় একটা সম্মান দিয়েছে। জি। এবং তিনি 21 পদকে, সেগুলো তো ধরো সেগুলো একটা প্রক্রিয়া, কিন্তু এই যে স্বীকৃতি জাপানে এবং আমেরিকার, ব্রিটেনের রাজপরিবারের কাছ থেকে সম্মান দিয়েছে, ঠিক রাজকীয়ভাবে নয়, কিন্তু একটা সম্মান দিয়েছে তাকে। এটা অনেক বড় পাওয়া আমাদের। আবার দোয়া করি তিনি সুস্থ হয়ে আসবেন। নিশ্চয়ই আমরা প্রতিনিয়ত দোয়া করছি, তার জন্য প্রার্থনায় তাকে স্মরণ করছি বারে বারে আমাদের প্রিয় ফরিদা পারভিনকে। এবং স্যার আপনি বৃষ্টি পছন্দ করেন সেটা আমি জানি, এবং আজকে যেহেতু আষাঢ় চলছে এবং বৃষ্টি তো প্রতিনিয়ত চলছেই, আপনার একটা বৃষ্টির গানও, আমার অনেক বৃষ্টির গান আছে, এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, টানা বর্ষণ চলছে। স্যার বৃষ্টি কেমন লাগে আগে জিজ্ঞেস করি? বৃষ্টি বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় ঋতু নানাবিধ কারণে। যেমন ধরো, বৃষ্টি ইউরোপে তো প্রায় 6 মাস বৃষ্টি, আয়ারল্যান্ডে মাত্র বোধহয় 1 মাস সূর্য দেখা যায়। অতএব বৃষ্টি তাদের কাছে অভিশাপ,
কিন্তু আমাদের বাংলাদেশে, বিশেষত বাংলাদেশে এবং পূর্বাঞ্চলীয় বাংলা ভাষাভাষী মানুষদের কাছে বৃষ্টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু মানে সৃজনশীল দিক দিয়ে নয়, আমি বৃষ্টির বহু গান গাইতে পারি, লিখতে পারি, শুনি, ভালো লাগে। এবং আমাদের সমস্ত বড় বড় কবিরা বৃষ্টির উপর অসংখ্য কালজয়ী গান লিখে গেছেন। সেটা বিষয় সংযোগটা কি স্যার এই কারণে হয়েছিল, খুব সচেতনভাবে জিজ্ঞেস করছি, যেহেতু আপনার শুরুটা হয়েছিল রবীন্দ্রনাথের গান দিয়ে, রবীন্দ্র চর্চা দিয়ে, সেখানে তো স্যার রবীন্দ্রনাথ তো স্যার বর্ষা অনেক, ওনার বর্ষার গান সব থেকে বেশি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিন্তু অসংখ্য বর্ষার উপরে গান আছে। আমি যেটা বলছিলাম, আমাদের কি কারণে, শুধু আমি শিল্পী নই, আমরা যারা ক্রিয়েটিভ মানুষ তারা নই, তার সবার কাছে বৃষ্টি খুব প্রিয়। কি কারণে? আমাদের ঋতু বৈচিত্র্যটা এত চমৎকার। দেখো, গ্রীষ্মকালে একরকম মানুষ গরম লাগুক তবু ভালো লাগে, তারপরে শরৎকালে যে সুদিং একটা মুক্ত আকাশ, নীল আকাশ, এরকম তুমি পৃথিবীতে কোথাও পাবে না। যে কারণে এই পরিবর্তনটা মানুষের কাছে খুব প্রভাব ফেলে। বসন্তকাল আমাদের দেশে তো রীতিমতো, বসন্তকালে রীতিমতো মানুষরা আবেগপূর্ণ, এমনভাবে আবেগতাড়িত হয়ে যায় যে একজন সাধারণ মানুষও একেবারে কর্মবিমুখ হয়ে যায়। এটা কিন্তু প্রকৃতির প্রভাব। যে বৃষ্টির ভালো লাগার কারণ খুব ভালো লাগে। হ্যাঁ, আর এমন তো না যে ইংল্যান্ডের মতন 6 মাস বৃষ্টি হচ্ছে, 7 দিন বৃষ্টি হল, তারপর আবার রোদ। আমরা উদযাপন করি এই ঋতু পরিবর্তনটা আমাদের হৃদয়ে অনেক প্রভাব ফেলে। একদম একদম। এবং স্যার এই পরিবর্তনগুলোকে উদযাপন করার জন্য আপনাদের গানগুলোও তো রয়েছে। হ্যাঁ, গান, কবিতা বলো, গান বলো, সব কিছু। স্যার 1 বছর হলো একটি গান আপনার, মোস্ট রিসেন্ট বৃষ্টিকে নিয়ে একটি গান আমরা শুনছিলাম ইনফ্যাক্ট গ্রিন রুমে, খুব চমৎকার একটি গান আপনি রিলিজ করেছেন। ইউটিউবে কি স্যার সবসময় জাগ্রত থাকেন স্যার? মানে আমি ইউটিউবে যে অর্থে আমাদের পরের প্রজন্মের ছেলে মেয়েরা যেভাবে ইউটিউবকে এবং ইন্টারনেটকে যেভাবে ব্যবহার করছে, সেটা আমরা পারছি না। এটা তো খুব সময় লাগে এবং খুব ধৈর্য লাগে এবং কিছু টেকনিক্যাল ব্রেনও লাগে। সেটা আমি অ্যাকোয়ার করতে পারি, কিন্তু পুরোটা পারি না। ফলে আমার গান ইউটিউবে যায় এবং মানুষজনও আপলোড করে। আপনি নিজে আপলোড করেন না? আমি নিজেও করি, আমার চ্যানেল আছে, আপলোড করি। তাছাড়া অন্যান্য মানুষরাও আপলোড করে। এবং এখন তো বিভিন্ন স্পটিফাই, তারপরে বিভিন্ন, আপনার গান কিন্তু আছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ হ্যাঁ, অনেক পোর্টালগুলোতে আছে আছে। এবং সেটা তো ডিপেন্ড করে তোমার মানুষের কাছে আমি কতখানি গ্রহণযোগ্য হচ্ছি, তাতেই মানুষ পছন্দ করে বলেই উপরে তোলে এবং অনেক কাভার করে আমার গান। অনেকে আমার গানগুলো গায়, আমার খুব ভালো লাগে আমার গান যখন অন্যরা গায়। স্যার নিজে কি কখনো ইউটিউবে গিয়ে অন্যের গান শোনা হয়? হ্যাঁ, ওরে বাবা না, শোনা ও অন্য। শোনো, আমি এটা তোমার জিজ্ঞেস করার আগেই আমি একটা কথা বলে দিই, একটা উপদেশ দেই। উপদেশ দেওয়ার বয়স হয়ে গেছে, কেউ শুনুক আর না শুনুক। সেটা হলো গান মানে চর্চা এবং সাধনার পর যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে শোনা। আমার তো 80% টাইম কেটে যায় শুনতে, বিভিন্ন সোর্স থেকে গান শুন। যখনই আমার সময় হয় তখন আমাকে গান শুনতে হয়। এটা অভ্যাস না, ভালো লাগা, এটা অভ্যাস না। ছোটবেলা থেকে? একেবারে ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকে। স্যার ইদানিং কার গান শুনছি, যদি কয়েকটা নাম বলতে বলি স্যার? যদি না, ইদানিং ওইভাবে বলা খুব কঠিন। যেমন ধরো অনেক শিল্পী বেরিয়েছে, তাদের নাম আমরা জানতাম। আচ্ছা, হ্যাঁ, আমার নামও ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ওস্তাদ এরশাদ আলী নামে এক ভদ্রলোক গান করছেন, তিনি নিজের গানও করেন, কাভারও করেন। আচ্ছা, সম্ভবত উনি হায়দ্রাবাদ কিংবা পাকিস্তানের কোনো অঞ্চলের একজন। তার গান আমি আজকাল খুব মনোযোগ দিয়ে শুনি, কারণ তার গায়কিটা একটু অন্যরকম। মেহেদী হাসান সাহেব কিংবা জগদীশ সিংজির যে গায়কি, হ্যাঁ, এটা একটু আলাদা। এইরকম যার কথা বললাম, এদের গান আমি খুব শুনি। আর হ্যাঁ, এরকম অনেকেই আছে। হ্যাঁ, এবং শুধু আমি একটা জনরের কথা বললাম, গজল কিংবা সেই ধরনের গানের কথা। এমনি ধরো এখনকার হিপ হপ গানও শুনি, রক গানও শুনি। এই যে কয়েকদিন আগে একটা বড় কম্পিটিশন হলো
জি। পরশু 3-4 আগে। সেটার নাম হচ্ছে মানে স্যার দেশে স্যার আমাদের হ্যাঁ ওকে বড় একটা ফেস্টিভ্যাল হলো, নতুন ব্যান্ডদের নিয়ে কম্পিটিশন দিয়ে আচ্ছা। ওখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি ছিলাম। ওটার নামটা হচ্ছে ভুলে যাচ্ছি, এই কয়েকদিন আগে। ওকে ব্যান্ড ব্যান্ড মানে ব্যান্ড, ব্যান্ড হ্যাঁ। তো ওদের গানও আমাকে শুনতে হয়, আমি খুব ভালো এবং খুব ভালো অ্যানালিসিসও দিতে পারি রক গান। শিওর স্যার। এইটা চর্চার কারণে, শোনার কারণে আমাদের যারা রবীন্দ্রসঙ্গীত করছেন, নজরুল সঙ্গীত করছেন, তারা শুধু ওইটাই শুনতে চায়, এটা আমি পছন্দ করি। জি স্যার। এবং স্যার আমি স্যার এই কথা সূত্র ধরে একটু বলতে চাই যে স্যার আমি আজকে একটা গান দেখছিলাম, কয়েকটা গান, বেশ কয়েকটা বাংলাদেশ টেলিভিশন ধারণকৃত, বেশ আপনি যেভাবে দাঁড়িয়ে যেভাবে পারফর্ম করছেন স্যার, এটা ব্যান্ড সঙ্গীতকেও ছাড়িয়ে যায় অনেক সময় আমি বলবো, এবং মানে তখনকার সময় স্যার। না, ওটা তুমি যেটা বলতে চাচ্ছ, কখনো কি স্যার আপনাকে কেউ বলেনি যে ব্যান্ডের একটা ফেস আপনি হবেন বা হতে পারেন? হ্যাঁ, অনেক প্রপোজাল এসেছিল, অনেক। তাই যে আমার একটা গানও তো রক ব্যান্ড ধর্মের গান খুব জনপ্রিয়তা পেয়েছিল, একই খেলা চলছে হরদম হরদম, একটা গান আছে না, ওটা ডিস্কোর ওপরে করা, তখন ডিস্কো খুব জনপ্রিয়, এটা করা হয়েছে। কিন্তু হয় কি, আমাদের সঙ্গীত পরিচালকরা আমাকে দিয়ে ওটাও করার চেষ্টা করেছিলেন, কিন্তু হয় কি ওই জনারটাতে যে গলার কণ্ঠস্বরের যে টোনাল একটা হেভিনেস লাগে, ওটা আমার সুবীর নন্দী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, এদের ধরনের শিল্পীদের ওই টোনাল কোয়ালিটিটা আসে না। যদি আনি আমি, তাহলে ওটা শুনতে ভালো লাগবে। এই কারণে ঠান্ডা মেজাজের গানই থাকতে চাই, নট নেসেসারিলি আধুনিক গান সব মিলিয়ে। হ্যাঁ, যেখানে সুরের কাজ বেশি। আমার হালকা চালের গান, বহু গান আছে, হ্যাঁ, চলচ্চিত্রের বহু হালকা চালের গান আছে, কিন্তু সেটা প্রচলিত অর্থে যেটা রক গান বলি, সেটা আমি হয় না। স্যার প্রাসঙ্গিকভাবে একটা কথা মনে পড়লো, গতকালকে একজন খুব নামচিন একজন শিল্পী আমাকে বলছিলেন পাশে বসে যে এখন সবগুলো সুর একই রকম হয়ে গেছে, আগের মতো সেই সুরের পরিবর্তন দেখা যায় না। আপনি কি একমত কিনা? এটা খুবই প্রচলিত সমালোচনা হচ্ছে যে সব গানই একই রকম, মনে হচ্ছে একটা গানই সুরের ক্ষেত্রে। হ্যাঁ, শুধু সুরের ক্ষেত্রে নয়, কথার ক্ষেত্রে, কথা, টোন, দেখবে কোনটার, বিশেষ করে আমাদের মহিলা শিল্পীদের কণ্ঠস্বর সবার একরকম হয়ে গেছে। আচ্ছা, এটা একটা কারণ অনেকেই জানেন না, ভাবে যে কি এদের কি কণ্ঠস্বরই এরকম, তা নয়। এরা অতিমাত্রায় প্রযুক্তি ব্যবহার করছে, অতিমাত্রায় টেকনোলজিক্যাল এইড নিচ্ছে, এটা ঠিক নয়। তাতে হয় কি, খুব মেকানাইজড হয়ে যায়। হ্যাঁ, এবং সায়েন্সের একটা কথা আছে যে আমরা যে সুর ধরি, জি, সেই সুর তো একটা ফ্রিকোয়েন্সির উপরে চলে। হ্যাঁ, তুমি একটা মেশিন দিয়ে যদি সেই ফ্রিকোয়েন্সি মাপো, আমি সি স্কেলে যখন গানটা করব, সেটাকে বলা হয় 440, অর্থাৎ ওটা বৈজ্ঞানিক অত বিশ্লেষণ দিতে পারবো না, কিন্তু একটা কণ্ঠস্বর যদি সম্পূর্ণভাবে একেবারে 440-তে মিলে যায়, তখন কিন্তু ওটার সুর থাকবে না, তখন কৃত্রিম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একেবারে কৃত্রিম হয়। ওইটা হচ্ছে কি, ওরা 440-তে এনে নিচ্ছে, তাতে খুব আর্টিফিশিয়াল, কৃত্রিম এবং শ্রবণ মধুর হয় না, শুনতে যে গানের গলা, সে গানের গলা থাকে না স্যার। জি, এটা কিন্তু ঠিক, এরাও যারা করছে তারাও আস্তে আস্তে অনুধাবন করছে, বুঝতে পারছে। কিন্তু যেহেতু খুব মানুষের হাতে এখন সময় নেই, হ্যাঁ, গানটা গিয়ে কোনো রকমে গিয়ে চলে এলো, তারপরে মেশিন দিয়ে ঠিক করে নিল, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। স্যার আজকের প্রযুক্তি যদি আপনাদের সময় থাকতো, ছোটবেলায়, আপনার ছোটবেলায়, তাহলে কি হতো? না, আমরা কিন্তু প্রযুক্তিটা পেয়েছি। আমরা কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করতে পেরেছি। যেমন ধরো, আগে আমরা গান গাইতাম, যেটা সবাই তোমরা জানো, মানুষ এখন জানে, যে 25-30 জন মিউজিশিয়ান বাজাচ্ছে এফডিসির প্রজেকশন রুমে। হ্যাঁ, আমি আরেকটা সিঙ্গার বুথ থেকে গান গাইছি, একসঙ্গে শুরু করলাম, একসঙ্গে শেষ হলো, কেউ একজন ভুল করলে আবার। এখন এই প্রযুক্তিটা তো আমরা পেয়েছি, এই প্রযুক্তির সদ্ব্যবহার কিন্তু আমরা করেছি। আমাদের এইজ গ্রুপের সিঙ্গাররা কিন্তু প্রযুক্তির সদ্ব্যবহার কথাটা বলছি, উপযুক্ত ব্যবহারটা কিন্তু আমরা করেছি। এবং আমি যখনই এখন এই পরশুদিনের আগের দিন একটা রেকর্ড নিয়ে গেলাম, বাচ্চা ছেলে রেকর্ডিং করছে, সম্রাট বলে একটা ছেলে, ওর গানের সুরে। তো বলছে যে স্যার এটা আমি একটু ঠিক করে দিই। আমি কেন ঠিক করবে, কেন তুমি, ওই জায়গাটা তো আমি দেখতে পাচ্ছি, ওই জায়গাটা আমার ভালো হয়নি, আমি আবার গাইবো, তুমি ঠিক করবে কেন? এই টেন্ডেন্সিটা, এই প্রবণতাটা থাকলে গায়কিটা থাকে।
বুঝেছো? মানুষের হৃদয়ের জায়গা পাওয়া যায়, যে হৃদয় গ্রাহী বলে একটা কথা আছে না, মানে হৃদয় গ্রহণ করতে পারে। গানটা তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তো এটা তো দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা অনুভব করা যায়, কোনো ফ্রিকোয়েন্সির আন্ডারে ফেলা যায় না আসলে এককভাবে। রাইট স্যার, এই কথা বলতে বলতে স্যার হৃদয়গ্রাহী তো আপনি বটে, এবং একটা খালি গলায় যদি গান আজকে শোনান আমাদের। আচ্ছা, তাহলে আমি একটু স্মরণ করি আমাদের বিখ্যাত এবং বাংলা গানের, আধুনিক বাংলা গানের অনেক বড় সঙ্গীত পরিচালক, একজন ভারতের একজন বিখ্যাত গায়ক কমেন্ট করেছিলেন যে আধুনিক বাংলা গানে যদি সলিল চৌধুরীর পর কেউ জন্মগ্রহণ করে থাকে তিনি হচ্ছেন আলাউদ্দিন আলী। তো ওর বর্ষার ওপরে আমি এবং আরেকটা ছেলে এখন আছেন আমার, কথা লিখেছেন, আমরা দ্বৈতভাবে গিয়েছিলাম, পরে আবার আমি সোলো গিয়েছিলাম, এবং পরে আরও পরে সালমা আবিদার ছোট বোন রেকর্ড করেছিল। গানটা খুব প্রিয় গান, চমৎকার গান, একটা বর্ষার গান। ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে না পাওয়া বেদনায়, বরষা সহসা এলো কাঁদাতে আমায়। ঝড়ো 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 বাড়ি ঝরে না পাওয়া বেদনায়, বরষা সহসা এলো কাঁদাতে আমায়। ঝড়ো 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 বাড়ি ঝরে না পাওয়া বেদনায়। মানে দেখো, বৃষ্টির সঙ্গে কোথায় যেন আমাদের বেদনার একটা সম্পর্ক আছে, বিশেষ করে বাংলা গানে। বৃষ্টিতে যে খুব আনন্দের গান করা যায় তা কিন্তু নয়, সেই বিষণ্ণতাটা ভালো লাগে। প্রকৃতির সঙ্গে তো আমাদের মন, মানসিকতা, শরীর সবকিছু সম্পর্ক। তো যে কারণে দেখবে কবিতাগুলোতে ওর মধ্যে এমনও দিনে তারে বলা যায়। তারপরে যেমন আমার একটা গান আছে, একেবারে নতুন গান, না নতুন গান বললে ভুল হবে, আমাদের শ্রদ্ধেয় অনুপ ভট্টাচার্য আমার শিক্ষাগুরুর গানটা সুর করেছিলেন। গানটা রেকর্ডিং হওয়ার 6 মাস পর তিনি মারা গেলেন। এইরকম, শ্রাবণে প্রথম কাছে এসেছিলে, বৃষ্টির জলে ভিজিয়ে নিলাম বরি, সেদিন জেনেছি পৃথিবীতে আছে গল্পের মেঘপরি, শ্রাবণে প্রথম কাছে এসেছিলে। এই যে ধরনের লীলায়িত সুর, অর্থাৎ সুরের মধ্যে ডুবে যাওয়া, এটা। এবং আমাদের বর্ষার যে রাগগুলো আছে, মালহার, মিয়াকি মালহার, যে মালহার এবং অন্যান্য শুধু মালহার এরকম আছে, এই রাগগুলোর মধ্যেও কিন্তু একটা বিরহ টেনশন একটা আছে স্যার। জি জি, সেই স্যার আপনি ভালো বলতে পারবেন স্যার। এবং স্যার আপনার অনেক অজানা কথা আমরা জানার চেষ্টা করি, যেমন আপনি রবীন্দ্রসঙ্গীতে শুরু করেছিলেন সেটা জেনেছি, এবং আজকে কথা বলতে বলতে বুঝতে পারলাম যে আপনি বেশ ডিসিপ্লিনড একজন মানুষ, ফিজিক্যালি যদি বলি ভুল হবে না, একেবারেই চেষ্টা করেন অ্যাটলিস্ট থাকার, একেবারে নিয়ম মাফিক সকালে উঠে 1 কাপ দুধ খেলাম এরকম ডিসিপ্লিন নয়। তবে আমি শরীরের উপর সত্যি সত্যি কখনো অত্যাচার করি। রাইট। আগে অনেক রাত জেগে রেকর্ডিং করতে হতো, সারা রাত ধরে রেকর্ডিং হতো, তাতে খুব অসুবিধা হতো, সেগুলো মেকআপ করতে হতো। এবং সত্যিকার অর্থে ডিসিপ্লিন তুমি যদি বলো, তাহলে খাওয়া দাওয়ার মধ্যে আমার খুব ডিসিপ্লিনতে আমার পারিবারিক প্রভাব। যেমন আমাদের রেডমিট খুব কম খায়, হ্যাঁ, প্রচণ্ড গরুর গোস্ত খাওয়া, প্রচণ্ড খাসির গোস্ত খাওয়া কম খাই না, তাই না, কম। এটা একটা বিষয় বোধ হয়। আর আল্লাহর দেওয়া কিছু প্রভাব তো থাকেই। জি স্যার, সেই কথা তো বলছিলাম, জেনেটিক্সের কথা বলছিলাম। এবং পরিবারের কথা যখন এসছে, পরিবারের সবাই তো গানের সঙ্গে আমার বিখ্যাত বটে। হ্যাঁ, আমার বড় ভাই খুব বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। এবং আমি অত্যন্ত দুঃখী, গত কয়েক মাস ধরে আমি খুব
দুঃখের মধ্যে আছি। আমার ছোট ভাই খুব নামকরা গিটারিস্ট ছিলেন, হাওয়াইন গিটারিস্ট, খালিকুজ্জামান। ও প্রয়াত হয়েছে এই গত 1 মাস মতো হলো। ফলে আমাদের পরিবারের, আমার পরিবারে তো গানের প্রভাব ছিলই। তারপরে আমার স্ত্রী আবিদা সুলতানা, এদের তো সবাই বাবা চাচারা সবাই গান করতেন, মা খালারা গানের মধ্যে ছিলেন। ওটা অনেকখানি সহায়তা হয়েছে। আমার ছেলে ফরশিদ এখন সে প্রতিষ্ঠিত একজন এরকম প্রগ্রেসিভ রক সিঙ্গার। ফলে গানের মধ্যে থাকাতে আমাদের মতো সুবিধা খুব কম লোকই পেয়েছে। জি, কারণ তুমি যদি একটা সঙ্গীত পরিমণ্ডলে থাকো তাহলে তোমার চর্চাটা কিন্তু খুব স্বাভাবিকভাবে আসবে। এটা একটা বিরাট। এবং স্যার এই পরিমণ্ডল থেকে বেরিয়ে আপনার সন্তানের কথা যদি বলি, প্রোগ্রেসিভ রকে যাওয়া, সেটা আসলে কিভাবে হলো স্যার? মানে নিজে থেকেই? নিজে থেকে। হ্যাঁ, আমি কখনো ইম্পোজ করিনি ওকে, কখনো বলিনি যে সকালে উঠে ক্লাসিক্যাল সাধন। ওর ভেতরে শুধু জেনেটিক্যালি এসছে সে কথা বলবো না, ওর গানের প্রতি প্রচণ্ড শ্রদ্ধা আছে। এই জিনিসটা খুব ভালো। হ্যাঁ, গানের প্রতি শ্রদ্ধা থাকাটা একটা বিরাট ব্যাপার। কিন্তু হ্যাঁ, যাই হোক স্যার, এটাও ওকে অনেক সহায়তা। আপনি খুশি ছিলেন যে ছেলে এই জনরের? হ্যাঁ, আমি খুব খুশি ছিলাম যে আমার ছেলে যেন গানে আসে, তাকে বলতে হয়নি। এবং আমার বেশ মনে আছে ওর যখন বয়স মাত্র বোধহয় 5 বছর হবে কি 4 বছর হবে, তখন আমি হল্যান্ডে লেখাপড়া করতে গিয়েছি। আমার পোস্ট গ্র্যাজুয়েশন চলছে হল্যান্ডে। ও যখন টেলিফোনে, তখন তো মোবাইল ফোন ছিল না, ফোনে কথা বলতাম, তখন বলতো আমার জন্য দিকার আনবো, অর্থাৎ গিটার। গিটার বলতে পারতো না, দিকার। তা সেই বহু কষ্টে, মানে বড় গিটার তো ওদের জন্য আনা যায় না, সেইখানে খুঁজে খুঁজে ছোট গিটার, চমৎকার গিটার, একটা গিটারটা এখনো আছে, ইউজ করা যায় না, মানে একটা রেপ্লিকার মতো গিটার, সুন্দর গিটার, এটা এনে দিয়েছিলাম। এটাতে খুব খুশি হয়েছিল। তো এই আর কি আমার গানের জীবন যতদূর পার করলাম সেটা একেবারে বৃথা গেছে আমি তা মনে করি না, একদমই না। এবং আমার জনপ্রিয়তা যে ওই পর্যায়ে যায়নি, জেমসের মতো জনপ্রিয়তা আমার যায়নি, আয়ুব বাচ্চুর মতো জনপ্রিয়তা আমার হয় নাই, কিন্তু আমি খুব প্রচণ্ডভাবে খুব তৃপ্ত আমার কাজ নিয়ে। হ্যাঁ, আয়ুব বাচ্চু নিজে থেকে আমাকে একটা গান করেছে, বুঝছো? না না, বর্দা বর্দা, আমাকে বর্দা বলতো, বর্দা। সে খুব রাগ করলো যে গানটা আপনি করছেন না, পাঠিয়ে দিয়েছিল গানটা টেপ করে করেছে। ওটা স্বাধীনতার উপরে ছিল, খুব সুন্দর হয়েছিল। তা যেমন ধরো আয়ুব বাচ্চু তো আমাকে পছন্দ করার কথা না, তাই নয়, আমরা তাকে ব্যান্ড সঙ্গীতে বরপুত্র বলি, বাংলা গানকে ভালোবাসে। ও আমাকে দিয়ে দুইটা একক অনুষ্ঠান করেছে, এবং আমাকে দিয়ে একবার ওই গানটাও গাওয়ালো যে এক আকাশে তারা তুই একা গুনিস নে, গাইতে বললো। এবং তার অনেক ফোক গানও আছে স্যার। আম্মাজান গানটি যে তিনি গলা দিয়েছেন এটা অনেকে জানেই না, বুঝতেই পারে না। তো যে কারণে, এবং আমার আরো একটা খুব তৃপ্তির জায়গা আছে, সেটা হলো ফোক। আমি কিন্তু ফোক গাইতে খুব নিমগ্ন হতে পারি। ফোক গান যখন আমি গাই তখন খুব সাংঘাতিকভাবে গানের ওটার মধ্যে ঢুকতে পারি। যেমন আমার একটা গান আছে তোমাদের হয়তো শুনে থাকবে, একটু গাইবেন স্যার। ওই যে আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, এই যে এই ফোকের লোকগানের ভেতরে ঢুকে যাওয়া যায় একদম সাংঘাতিকভাবে মনের মেধা, মস্তিষ্ক, হৃদয় সব কিছু কিন্তু দেওয়া যায়। স্যার আপনার কেন হয়, বিশেষ করে জিজ্ঞেস করি, আপনি একদম মিলে কিভাবে যান ফোক গানের সঙ্গে? ফোক গানে এইটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা কথা বলা যায়। মকসেদ আলী সাঁই সাহেব ছিলেন এক ভদ্রলোক, লালন গীতি, ফরিদা পারভিন যার কাছে লালন গীতি শিখেছেন। জি, ও কি কারণে জানি আমাকে এত পছন্দ করতো, এবং শেষ পর্যন্ত তার একটা ইচ্ছা ছিল আমাকে যে একটা লালন গীতি করাবে, এবং করেও ছিল একটা গান। অত ভালো হয়নি, আমি গাইতে পারিনি, কারণ ফোকের ব্যাপারটা আমাদের গায়কের মধ্যে গান গাইতে ভালো লাগে, কিন্তু আমাদের গানের গায়কের মধ্যে যে পরিশীলতা, যেটাকে আমরা সফিস্টিকেশন বলি ইংরেজিতে,
ওইটা যদি চলে আসে তাহলে ফোক গান ভালো লাগে না শুনতে। স্যার মডেস্টি আপনি এত সুন্দর করে বললেন জিনিসটা। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বললাম যেটা দর্শকদের শুরুতে, সেটি আজকে আবারও হলো এনলাইটমেন্ট। আপনি বসলে অনেক কিছু জানা হয়, অনেক মজার গল্প হয়। স্যার আজকে আমাদের সঙ্গে সময় দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ স্যার। এবং চ্যানেলের সকল দর্শকদেরকে ধন্যবাদ। এবং আমরা আবারও প্রার্থনায় স্মরণ করবো আমাদের প্রিয় ফরিদা পারভিনকে। তিনি অসুস্থ রয়েছেন, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন সেই প্রত্যাশা করি আমরা সবসময়। এবং আজকের মতো আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল এবং নিরাপদে থাকবেন।